স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি শমসারি মজিদ তমা এবং আমি রাকিব আহমেদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। শিক্ষকদের প্রত্যয় স্কিম আগামী বছর কার্যকর, বললেন কাদের। আলোচনা ফলপ্রসূ, জানালেন শিক্ষকরা। আলু পেঁয়াজ আমদানি করা যাবে, জানালেন প্রতিমন্ত্রী। ভোজ্য তেলের জন্য ব্রাজিলের সাথে আলোচনা। রাজধানীর মতিঝিলে মন্দিরের প্রায় ৩০% জমি দখলদারদের কবজায়, প্রশাসনের উচ্ছেদ অভিযান। ঢল ও বৃষ্টি কমায় সিলেটে বন্যার কিছুটা উন্নতি, সুনামগঞ্জে অবনতি। দুর্গত এলাকায় খাদ্য পানির সংকট। বারবার বন্যার কারণে সিলেটে কমেছে পর্যটক। পাহাড় ধসের আতঙ্কে খাগড়াছড়িতেও যাচ্ছেন না অনেকে। শিরোনামের পর এবার বিস্তারিত। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে যোগদানের নির্দেশনা এবছর নয়, 2025 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। কাদের বলেন, 13 জন শিক্ষক নেতার সাথে বৈঠক হয়েছে। সেখানে পেনশন স্কিম, আর্থিক সুবিধা সহ শিক্ষকদের নানা দাবি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান ওবায়দুল কাদের। এর আগে ওবায়দুল কাদেরের সাথে আলোচনা ফলপ্রসূ বলে জানান শিক্ষক নেতা নিজামুল হক ভূঁইয়া। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 13 দিন ধরে আন্দোলন করছেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীরা। এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। বাজার নিয়ন্ত্রণে আলু ও পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন। সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। এ সময় প্রতিমন্ত্রী জানান, ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। ভারতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তাই আমদানি করতে দেরি হচ্ছে। ভারতের পেঁয়াজ বাজারে এলে দাম কমবে বলে আশা করেন আহসানুল হক টিটু। পাশাপাশি ভোজ্য তেলের আমদানির জন্য ব্রাজিলের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। টানা কয়েকদিন ধরে অতিবৃষ্টির জন্য কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধি সাময়িক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ধন্যবাদ। কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। সকাল 9:30 থেকে শুরু হয় এই অভিযান। কর্তৃপক্ষ জানিয়েছে, মতিঝিলের প্রায় 30% জমি দখল করে রাখা হয়েছিল। সেখানে গড়ে তোলা হচ্ছিল পাকা স্থাপনা। দখলমুক্ত করতে সম্প্রতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা প্রশাসনের কাছে আবেদন করে। পরে বিষয়ে তদন্ত করে উচ্ছেদ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। উদ্ধার শেষে সম্পত্তি সংরক্ষণের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হস্তান্তর করা হবে। পরে সেখানে মন্দির স্থাপন করা হবে বলে জানিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই জায়গাটি অবৈধ দখলদারের উচ্ছেদের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে যে এই জায়গাটি আদৌ দেবত্ব সম্পত্তি কিনা এই জায়গাটি উনি তদন্ত করেছেন এসিল্যান্ডের মাধ্যমে। তদন্ত করে উনি পেয়েছেন এটা অবৈধ, এটা দেবত্ব সম্পত্তি। এই সম্পত্তিটা সিএস রেকর্ডেও শো হচ্ছে দেবত্ব সম্পত্তি। আইনি লড়াই, প্রশাসনিক যেগুলো জটিলতা ছিল সেগুলি সম্পন্ন করে
সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ডিএমপির সহায়তায় মন্দিরের সম্পত্তি মন্দিরকে বুঝিয়ে দিচ্ছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কি মূল্যে এখানে দোকান করতেছেন, বলে যে স্যার আমরা এটা বহু বছর যাবত করে আসতেছি। অ্যাকচুয়ালি তাদের কোনো মালিকানা নাই, তারা এমনিতেই অবৈধভাবে অনেকদিন যাবত করে আসতেছে, অভ্যস্ততায় করতেছেন। তো তারপরে তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি। আর আমি গত পরশু দিনও একবার এসে এই জায়গাটা সরজমিনে পরিদর্শন করে গিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকা স্যারের সামগ্রিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আজকের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল। গণভবনে বিকেল 4টায় হবে এই সংবাদ সম্মেলন। গত 8 জুলাই 3 দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথে। পরে চীন বাংলাদেশকে 1600 কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তারও আশ্বাস মেলে। পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানান শি জিনপিং। সফরের 3য় দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে গার্ড অব অনার দেয় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শুক্রবার সকালে রাজধানীতে প্রবল বৃষ্টিতে ডুবে যায় অধিকাংশ সড়ক। একদিন পার হলেও ঢাকার অনেক এলাকায় এখনও পানিতে ডুবে আছে। এতে চলাচলের সমস্যায় পড়ছেন স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে পলাশী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে তো তেমনভাবে বৃষ্টি হয়নি, জলাবদ্ধতা এখন কেমন দেখছেন এবং এতে ভোগান্তি আসলে কেমন হচ্ছে? দেখুন, আজকে বৃষ্টি হয়নি। গতকালকে 6টা থেকে 9টা পর্যন্ত আসলে বলা যায় যে মুষলধারে বৃষ্টি হয়েছে। তারপরে কিন্তু আসলে খুব একটা বৃষ্টিও হয়নি। রাতে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু এর পরেও এই যে গতকালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা রাত পর্যন্ত আসলে ডুবেছিল এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে একদিন পার হয়ে গিয়েছে, সেই পার হওয়ার পরেও বিভিন্ন এলাকায় এখনো কিন্তু আসলে পানি জমে আছে। এর মধ্যে অন্যতম একটি এলাকা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পলাশী যে এলাকা, সেই পলাশী এলাকা। আমরা যে সলিমুল্লাহ যে মুসলিম যে হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহ মুসলিম হলের যে প্রধান গেট, সেই গেটের ভেতরেও কিন্তু আসলে এখনো পানি জমে আছে, সড়কে পানি জমে আছে এবং এই পানি জমে থাকার কারণে এই সড়কটি যারা ব্যবহার করছেন তাদেরকে কিন্তু আসলে বেশ খানিকটা ভোগান্তির মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে। অনেকে আসলে কিন্তু এই সড়কটা দিয়ে হেঁটে অল্প দূরত্বে কিন্তু আসলে যেতে চান, কিন্তু পানি জমে থাকার কারণে তারা কিন্তু আসলে সড়কটিও পায়ে হেঁটে ব্যবহার এর উপযোগী না হওয়ার কারণে তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যেতে হচ্ছে। অনেক আজকে হয়তো বা অনেক বেশি পানি নেই, যে কারণে যানবাহন নষ্ট হচ্ছে না, কিন্তু এই পানি জমে থাকার কারণে এই পথ যারা ব্যবহার করছেন তাদেরকে কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অনেকেই জলাবদ্ধতার ভেতরে যানবাহনে যাওয়ার সময় ভিজে যাচ্ছেন। তো এই ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু এই নগরবাসীকে আসলে পড়তে হচ্ছে। দেখুন, গতকালকে যখন আসলে বৃষ্টি হয়েছে তারপর থেকে সারাদিনে সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বারবার করে আমাদেরকে বার্তা পাঠানো হয়েছে জনসংযোগ বিভাগ থেকে যে বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে, তাদের কর্মীরা মাঠে কাজ করছে, বিভিন্ন এলাকায় পানি অপসারণের জন্য কাজ চলছে, কিন্তু আমরা আসলে বাস্তবে সেই কার্যক্রমের যে খুব একটা অগ্রগতি সেটি আসলে লক্ষ্য করতে পারছি না। তার কারণ হচ্ছে একদিন পরেও কিন্তু বিভিন্ন এলাকায় এখনো পানি জমে থাকতে দেখছি। সিটি কর্পোরেশন থেকে বারবার করে আসলে যেটি আসলে বলা হয়, তারা যেটি আসলে বলে থাকে যে পানি জমলেও খুব অল্প সময়ের মধ্যে সেসব পানি নেমে যাবে এবং পানিগুলো নেমে যাওয়ার জন্য তারা কাজ করবে। কিন্তু গতকালকে বৃষ্টির পরেও আজকে যখন আসলে পরিস্থিতিটা এখন পর্যন্ত আসলে অনেক এলাকায় উন্নতি হয়নি, সেক্ষেত্রে আসলে বলাই যায় যে খুব একটা কাজের সাথে কথার সাথে কাজের আমরা কিন্তু আসলে মিল এই নগরবাসী আসলে পাচ্ছে না। তেমনটা কিন্তু নগরবাসীর পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছিল। নগরবাসীর পক্ষ থেকে যেটি বারবার করে অভিযোগ করা হচ্ছে সেটি হচ্ছে যে এই পানিগুলো নেমে যাওয়ার জন্য যে ড্রেনেজ ব্যবস্থাপনাটি, সেই ড্রেনেজ ব্যবস্থাপনাটি আসলে ভালো না থাকার কারণে, খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে, লেকগুলো দখল হয়ে যাওয়ার কারণে এই পানিগুলো কিন্তু আসলে নেমে যেতে পারছে না, যে কারণে এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং দীর্ঘ সময় পরেও কিন্তু আসলে পানির নিচে
সড়কগুলো তলিয়ে থাকছে, মানুষের অসুবিধা হচ্ছে, নগরবাসীকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জলাবদ্ধতা নিরসনে তারা তাদের মতো করে আসলে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় নানা প্রকল্পের কথা বলা হচ্ছে, কিন্তু সেই প্রকল্পগুলো আসলে খুব একটা বাস্তবায়ন হচ্ছে না বলেই নগরবাসী অভিযোগ করছেন। তার কারণ হচ্ছে যখন একটু বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এবং নগরবাসী সেই জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে পড়েন। তো আমার কাছে পলাশী থেকে এটাই ছিল এখনকার সবশেষ। অর্থাৎ পানি নিষ্কাশনে ঢাকা সিটি কর্পোরেশনের তেমন কার্যক্রম আসলে দেখা যাচ্ছে না। পলাশী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বিপদসীমার ওপরে থাকায় সুনামগঞ্জের কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। 3 দফা বন্যায় বিপর্যস্ত সিলেটের 13 উপজেলা থেকে ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে জেলায় এখনও পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন 9,000 বানভাসী। গড়দর অবস্থা তো প্রচুর দিকে আমরা ভাঙ্গি ডিঙ্গি গেছে গীত না আসছে বাসন বাসন দিতে সব তো বন্যা লিয়া গেল স্থানীয়। আমরা খুব অসুবিধা করি, বাচ্চা চলে থাকি আর বুঝছো না, সরকার তো কোনো খানি বিনিও পাই না। রাত থেকে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে পানি কমছে, তবে ভাটির দিকে পানি নামায় বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় তাহিরপুর সুনামগঞ্জ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীর্ঘস্থায়ী বন্যায় জীবিকা সংকটে পড়েছে সাধারণ মানুষ। 2-3 হাত বাড়ছে না, আবার 2-3 হাত কমছে, আবার আপনার মনে করেন আর্ধেক বাড়ছে। ভাড়ার পথে মনে কখনো বর্তমানে গদ্দরের মতন আছে। গরুর তো মনে করেন খের যেটা আছে দ্বিতীয় বন্যা একবারে নষ্ট করে রাখছে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও নতুন করে বাড়ছে দুধকুমার ও ধরলা নদীর পানি। জেলায় পানিবন্দী 1 লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। খাট তলে গেছে, 4 করে পেটকের উপরে খাট থুছি, তাও ডাসা ডাসা পানি কোনো মতে এত বসে থাকি। গরু আছে বাড়ির তলে গেছি, গরু ধরি বান্ধত আসছি আর কি। জামালপুরে কমেছে যমুনার পানি, তবে জেলার 2.5 লাখ মানুষ এখনো বন্যা কবলিত। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ। নাই কামাই অনেকই করতে আছে, ঘরে একবার সাফ করে আবার পানি ওঠে, আবার অনেক ঝামেলার মধ্যে আছে। বাথরুম টাথরুম মনে করেন যে কিছুই নেই, খুবই কষ্ট হয়ে গেছে, তলায় গেছে গা। এখন যাই হোক মনে করেন ওইভাবেই আছি, কষ্টই আছি। এদিকে রাজবাড়ীর দৌলতিয়া পয়েন্টে শনিবার সকালে পদ্মা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এবং তাহিরপুরের কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? দেখুন, সুরমা নদীর পানি কিন্তু খুব দ্রুত গতিতেই নামছে, কিন্তু সুরমা নদীর পানি যদিও নামছে কমছে, কিন্তু সুরমার পানিটা কিন্তু ভাটের দিকে যাচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর বুরিস্তল এলাকায়। তো এখানে একটি ইউনিয়ন রয়েছে, মোল্লাপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নের সাথে সুনামগঞ্জ জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা এটা। এই সড়কটি গত 15 দিন যাবৎ ডুবে আছে, কিন্তু গতকালকে সন্ধ্যা থেকে যেহেতু সুরমা নদীর পানি কমতে শুরু করেছে, সুরমা নদীর পানি কমার সাথে সাথে কিন্তু ভাটির দিকে পানিটা আসছে। তো এই পানি কিন্তু এই যে মোল্লাপাড়া ইউনিয়নের প্রায় 20 থেকে 22টি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানকার যে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে দ্বিতীয় দফা বন্যার পর কিন্তু গতকালকে যে অন্যান্য সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তখনও কিন্তু এই জায়গায় কিন্তু পানি ছিল না। কিন্তু আজকে যেহেতু সুরমার পানিটা ঢল হিসেবে নামছে, সেহেতু এখন এইসব বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। অন্যদিকে তাহিরপুর, বিশ্বম্ভরপুর এই 2 উপজেলার সাথে যে সরাসরি সড়ক যোগাযোগ সেটা এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। এরকম প্রায় যে গ্রামীণ সড়ক, অর্ধশত গ্রামীণ সড়ক এই মুহূর্তে পানিতে তলিয়ে আছে। তো পানিতে তলিয়ে থাকার ফলে মানুষের একটা দুর্ভোগ কিন্তু চরম আকারে ধারণ করেছে। আপনাকে একটা বিষয় বলে রাখি, সুনামগঞ্জে গত 1 মাস যাবৎ কিন্তু সুনামগঞ্জের মানুষ পানির সাথে আসলে বসবাস করে আসছে। সেই প্রথম দফা, দ্বিতীয় দফা বন্যার পানি নামার সাথে নামতে কিন্তু আরেক দফা বন্যার কবলে পড়ল সুনামগঞ্জবাসী।
তো আবহাওয়া পূর্বাভাস যেটা বলছে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টিপাত আবারও হয় তাহলে কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যেহেতু সকাল থেকে আজকে রুদ্রোজ্জ্বল আবহাওয়া, এই রুদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। যদিও স্বস্তি ফিরেছে, পানি বাড়বে না এমনটা ভেবে, কিন্তু বসতভিটা এবং সড়কের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেক দুরূহ ব্যাপার, বিশেষ করে নিম্নআয়ের মানুষের। তো সার্বিকভাবে আমরা বলতে পারি একদিকে পানি নামছে, আরেকদিকে পানি বাড়ছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর সহ এবারের বন্যায় 5 জেলার অন্তত 50 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্গত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। অনেককে ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে। এছাড়া খাবার ও নিরাপদ পানির অভাবে ভুগছে অনেকে। তাদের সুরক্ষায় আগাম পদক্ষেপ নিয়েছে WFP। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর বন্যার প্রভাব প্রশমিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে 81,000-এরও বেশি পরিবারকে 5,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। কার্যক্রম চালাতে $1,32,00,000 তহবিল ঘাটতি পড়েছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় দাতা সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে WFP। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে 3 দফা বন্যায় ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। বন্যার তীব্রতা বাড়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল সব পর্যটন কেন্দ্র। গত 2 মাসে ব্যাপক হারে কমেছে পর্যটকদের আনাগোনা। এছাড়া খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনার জেরে কমেছে পর্যটকদের আগমন। চা বাগান, জলাবন, স্বচ্ছ নদীর পানি আর হাওর বাওরের টানে সিলেট অঞ্চলে বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। তবে চলতি বছরে 3বার বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চলের 3 জেলা। দফায় দফায় বন্যায় এই অঞ্চলের পর্যটন খাতে ধস নেমেছে। বন্যায় একাধিকবার বন্ধ হয় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, কয়েক দফা বন্যায় সিলেটের পর্যটন খাতের ক্ষতি প্রায় 500 কোটি টাকা। পর্যটন রিলেটেড যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, আমি মনে করি এখানে 500 কোটি টাকার কম হবে না। 500 কোটি টাকার উপরেই হতে পারে। তারপরেও আমি বলতে চাই যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ এক্স্যাক্টলি বলাটা খুব কঠিন। পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও গত 2 মাসে কমেছে দর্শনার্থী। হঠাৎ বন্যা ও পাহাড় ধসে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় আগের মতো আসছেন না পর্যটকরা। ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হয় এবং বিভিন্ন জায়গায় পানিবদ্ধতার সৃষ্টি হয়। এতে করেই পর্যটকদের একটা আতঙ্ক সৃষ্টি হয়। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়িতে পাহাড় ধসের সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের এখানে যারা পর্যটক রয়েছে, খাগড়াছড়িগামী যেসব পর্যটক রয়েছে, তারা খুবই আতঙ্কিত। প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়েছেন রাঙামাটির হোটেল মোটেলের ব্যবসায়ীরা। তবে সম্প্রতি পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ায় ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি বন্যায় পর্যটন স্পটে দর্শনার্থী নেই, ক্ষতির মুখে হোটেল মোটেল ব্যবসায়ীরাও। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, বৃষ্টি এবং বন্যার কারণে কি প্রভাব পড়ছে সিলেটের পর্যটন খাতে? হোটেল মোটেল মালিকরা কি বলছেন? দেখুন, আপনি জানেন যে সিলেট কিন্তু 3য় দফায় বন্যা কবলিত হলো এবং যে মৌসুমে সিলেট বন্যা কবলিত হয়েছে এটি ছিল সিলেটের একটি পর্যটনের ভরা মৌসুম। আমরা পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে 2 ঈদে মূলত বর্ষার মৌসুমে পাশাপাশি ঈদের সিজনে কিন্তু পর্যটকদের একটি আনাগোনা থাকে সিলেট জুড়ে। কিন্তু এবারকার আপনি জানেন যে ঈদুল আজহার আগে থেকেই কিন্তু সিলেট বন্যা কবলিত। সেই কারণে এই যে ঈদুল আজহার যে একটি লম্বা ছুটি পাওয়া যায়, সেই ছুটিতে কিন্তু পর্যটকদের আনাগোনা একেবারেই নেই। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের একটি চা বাগানে।
এবং এই যে চা বাগানটি যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এই চা বাগানে কিন্তু দিনভর পর্যটকদের আনাগোনা থাকে। তবে এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে অন্যান্য মৌসুমে কিন্তু তারা এখানে প্রতিদিন 1000 থেকে 2000 টাকা তারা কিন্তু চা বিক্রি করে কিংবা চা পাতা বিক্রি করে কিংবা অন্যান্য যে যারা ব্যবসায়ী রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু ইনকাম করে থাকেন প্রতিদিন। কিন্তু এবারকার বন্যায় কবলিত হওয়ার কারণে তারা বলছেন যে এসব এলাকায় কিন্তু একেবারেই পর্যটকদের আনাগোনা নেই। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সিলেটের যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে অন্যান্য মৌসুমে তাদের কিন্তু হোটেলে রুম দিতে গিয়ে তাদেরকে ব্যাগ পেতে হয়, কিন্তু এবারকার মৌসুমে কিন্তু সেই বিষয়টি আর হয়নি এবং অনেক ধরনের আসলে অফার দেওয়ার পরেও ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু আসলে সিলেটের এসব হোটেল মোটেলগুলো খালি এবং সেখানে আসলে পর্যাপ্ত রুম থাকার পরেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পর্যটক নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কথা বলেছিলাম সিলেট চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যে পর্যটন খাত একটি ক্ষতির মুখে পড়েছে, এই ক্ষতিটি পুষিয়ে উঠতে কিন্তু অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যে যে ক্ষতিটা হয়েছে সেটা যদি টাকার অঙ্কে যদি বলা হয় তাহলে আনুমানিক 500 কোটি টাকার উপরে কিন্তু ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন। পাশাপাশি বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলেন, আপনি জানেন যে কোনো পর্যটন স্পটে যাওয়ার পর সেখানে কিন্তু নৌকা পাশাপাশি অন্যান্য যে দোকানপাটগুলো থাকে সে ধরনের আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যেই পরিবার যারা সংশ্লিষ্ট সেই পরিবারের মানুষরাও কিন্তু আসলে এই বন্যা কবলিত হওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সব কিছু মিলিয়ে সিলেটের পর্যটন খাত একটি বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে, যেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোটা অনেকটাই সময়ের ব্যাপার এবং অনেক ক্ষেত্রে অসম্ভব। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। রানা, আমরাও আশা করছি ব্যবসায়ীরা অতি দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও বজ্র বৃষ্টিরও শঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতা জারি রয়েছে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাস জুড়েই কম বেশি বৃষ্টি হবে। তবে আজকের পর কিছুটা কমে আসবে বৃষ্টির তীব্রতা। এরপর আবারও বাড়বে তাপমাত্রা। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঢাকায় 131 মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.5 ডিগ্রি সেলসিয়াস। মহানগর আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে নতুন বিরোধে জড়িয়েছেন চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়র। সাংগঠনিক ব্যর্থতার দায় চাপাচ্ছেন একে অন্যের ওপর। দুই নেতার বিরোধে দলের নেতাকর্মীরা বিব্রত। এদিকে দুজনের দ্বন্দ্বের মাঝেই আগামী অক্টোবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নে কাজ চলছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিবাদ দীর্ঘদিনের। বর্তমানে একটি পক্ষের নেতৃত্বে আছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সম্প্রতি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান মেয়র ও সংগঠনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। দলের এক বর্ধিত সভায় দুই নেতা বাদানুবাদে লিপ্ত হলে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। যারা সমাজের গ্রহণযোগ্যতা আছে তারা পার্টি করুক, তারা এই সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করুক, তাহলে সংগঠন সমৃদ্ধ হবে। আর যদি সেখানে যদি দাগওয়ালা যদি কোনো লোকজন থাকে, মানুষ আস্তে 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 বিমুখ হয়ে যায়। যদি সম্মেলন না হয় তাহলে এই দায়ভারটা বর্তমান কমিটির উপর চাপিয়ে দিয়ে সেইখানে হয়তো তারা তাদের যে পরিকল্পনা সেটা কার্যকর করতে পারে কিনা এই ধরনের একটা ধারণা থাকলে থাকতে পারে। দুই শীর্ষ নেতার প্রকাশ্য বিরোধে সংগঠনের নেতাকর্মীরা বেশ বিব্রত। আওয়ামী লীগ একটা বিশাল বৃহত্তর সংগঠন, এখানে এটা থাকবে, তবে রাজনীতিটা সুষ্ঠু ধারায় যেভাবে যেতে হবে এবং সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আগামীতে কমিটি হবে। এদিকে মেয়র বলছেন এতদিন মহানগর আওয়ামী লীগ ঠিকমতো চলেনি। অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদকের দাবি
যুগ্ম সম্পাদক হিসেবে দলে মেয়রের তেমন কোনো ভূমিকা ছিল না। কোনো সময় খারাপ ছিল না বলেই তো সংগঠন আজকে এতটুকু পর্যায়ে এসছে। আজকে খারাপের দিকে যাচ্ছে বলেই আমি প্রতিবাদ করেছি। দুই একটা ওনার মতো করে উনি কথা বলে যে এটা সংগঠনের সাংগঠনিক যে কর্মকাণ্ড করার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসব বিরোধে আগে 3 বার তারিখ ঠিক করেও সম্পন্ন করা যায়নি নগর আওয়ামী লীগের সম্মেলন। এবার অক্টোবরের মধ্যে সম্মেলন করতে চায় সংগঠনটি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্থবির কারওয়ান বাজার সরিয়ে নেয়ার প্রক্রিয়া। রোজা, কোরবানি 2 ঈদের পরেই তা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হলেও চোখে পড়ছে না কোনো জোর উদ্যোগ। মেয়র বলছেন ব্যবসায়ীদের একাংশ একবার গাবতলী, আরেকবার বলছেন যাত্রাবাড়ি যাওয়ার কথা, আর এতেই বাড়ছে জটিলতা। গেল মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা দেন রমজানের ঈদের পরেই গাবতলীতে সরানো হবে কারওয়ান বাজারের প্রায় অর্ধেক দোকান। এই বিল্ডিংটি আমি ভেঙে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছি এবং এই বিল্ডিং এর নিচে 176টি দোকান আছে, যে দোকানগুলোকে আমরা এখানে স্থানান্তর করব। এর 10 দিন পর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, কিন্তু ব্যবসায়ীদের আর সরানো যায়নি। শহরের মধ্যে আমি কোনো ধরনের পাইকারি বাজার আমরা রাখতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু পার্লামেন্টে বলেছে, আমাকেও উনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলেছেন। মেয়র জানাচ্ছেন যেসব ব্যবসায়ী গাবতলীতে যেতে চেয়েছিলেন তাদের মধ্যে 132 জন এখন যাত্রাবাড়ি যেতে চান, তাই নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। আলু, পেঁয়াজ থেকে যেগুলো আছে সেগুলো শুকনা পাইকারি যেটা আছে, এটি তারা বলেছিল, প্রথমে তারা বলেছিল তারা গাবতলীতে যাবে, পরবর্তী তারা বলেছে না, তারা এখন আবার যাত্রাবাড়িতে যেতে চায়। গাবতলী বাস স্ট্যান্ডের কাছাকাছি প্রস্তাবিত পাইকারি কাঁচা বাজারের জন্য নির্মাণ করা হয়েছে 2টি ভবন। সেখানে 4টি ব্লকে বসানো যাবে 697টি দোকান। তবে একটি মাত্র রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ট্রাকের চলাচল অনেক কঠিন হবে বলছেন ব্যবসায়ীরা। 500 করে টাকাই গাবতলী তৈরি হতো, ওইখানে যাইয়া নতুন অবস্থা, ওইটা 5 বছর লাগবে খালি জমাইতে। 5 বছর আমার সংসার কিভাবে চলবে? 38 বিঘার কারওয়ান বাজার সরাতে প্রথম উদ্যোগ নেওয়া হয় 2004 সালে, কিন্তু নানা জটিলতায় এখনও তা বাস্তবায়ন করা যায়নি। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি নির্দেশনার 2.5 মাস পরও বস্তার গায়ে চালের জাত, দাম, উৎপাদনের তারিখ লিখছেন না কুষ্টিয়ার মিলাররা। দাঁড় করাচ্ছেন নানা অজুহাত। মিল মালিক সমিতির সভাপতি জানিয়েছেন বাজার কিছুটা স্থির হলেই নির্দেশ বাস্তবায়ন সম্ভব হবে। এ নিয়ে এখনও কোনো ব্যবস্থা না নিলেও দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। নানান নামে চাল বিক্রি আর দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে বস্তায় ধানের জাত, উৎপাদনের তারিখ আর দাম লেখার নির্দেশনা জারি করে সরকার। গেল 1 বৈশাখ থেকে এই নির্দেশনা মানার কথা ছিল মিল মালিকদের। 2.5 মাস পার হলেও নির্দেশনার কিছুই মানেননি কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা। নানা কারণে এটি বাস্তবায়ন কঠিন বলে দাবি তাদের। যখন আমরা বস্তাবন্দি করি, বস্তা যখন প্রিন্ট করি, তখন একই সাথে 50,000, 30,000, 20,000 বস্তা আমরা বন্দি করি। যদি এই বস্তা যদি উৎপাদনের তারিখ যদি আমরা ওই দিনই লিখে রাখি, তাহলে তো জিনিসটা হবে না। চালকল মালিক সমিতির সভাপতি জানান, বাজারে অস্থিরতার কারণে দাম লেখাসহ অন্য নির্দেশনা এখনই বাস্তবায়ন করা যাচ্ছে না। একটু বাজারটা স্থির হওয়ার সাথে সাথেই মিলগেটে যে বস্তার গায়ে যে দাম প্রাইস ফিক্সড করা, এটা আমরা অবশ্যই খুব দ্রুত এটা আমরা আইনের বাস্তবায়নের পথে চলে যাবে। সচেতন নাগরিকদের দাবি, ক্রেতার প্রতি দায়বদ্ধতা আর সদিচ্ছা থাকলে সহজেই সরকারি নির্দেশ পালন করতে পারেন মিলাররা। সঠিক চালটা যেটা ক্রেতারা যাতে ভোক্তারা যাতে পায়, সে ব্যাপারে এই বস্তার গায়ে সঠিক তথ্যগুলো লেখাটা খুবই জরুরি। এ নিয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বস্তায় নির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আইন না মানলে যে বিষয়ের উপর থেকে নির্দেশনা আসবে, আমরা সেটা বাস্তবায়ন করব। বর্তমানে এই প্রক্রিয়াটাকে শতভাগ বাস্তবায়নের দিকেই আমরা বেশি মনোযোগ। প্রশাসন পদক্ষেপ নিলে চালের বাজারে অস্থিরতা অনেকটাই কমবে বলে আশা সচেতন মানুষের।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে আজ। শুক্রবার বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা এ কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এতে বিঘ্নিত হবে ইন্টারনেট সেবা। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর সোনাগাজীর পাইকপাড়া গ্রামের মোশাররফ হোসেন মিলন নামে এক ব্যবসায়ী মারা গেছেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছে, সাউথ আফ্রিকার মিউর্যান্ড তুর্কি মসজিদে একটি মাহফিল শেষে প্রিটোরিয়া শহরে যাওয়ার সময় তার গাড়ির সাথে লরির ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা মিলন সহ আরও 2 জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। 2011 সালে সাউথ আফ্রিকা যান মিলন। সেখানে তার 2টি দোকান সহ অন্যান্য ব্যবসা রয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। পায়ের চাপে নতুন ঢালাই করা পিচ দেবে যাচ্ছে, কোথাও বা হাতের টানে উঠে যাচ্ছে পিচের আস্তরণ। এমন অবস্থা পটুয়াখালীর একটি সড়কের। অথচ সড়কটিতে সংস্কার কাজ শেষ হয়েছে 2 সপ্তাহ আগে। স্থানীয়দের অভিযোগের তীর ঠিকাদার এবং এলজিইডি কর্মকর্তাদের দিকে। পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 3.3 কিলোমিটার। 15 দিন আগে সড়কের মেরামত শেষ হয়। তবে স্থানীয় মানুষের স্বাচ্ছন্দ্যের চলাচলের আশায় যেন ঘুরে বাড়ি। এরই মধ্যে অনেক স্থানে পায়ের চাপে দেবে যাচ্ছে পিচ, কোথাও আবরণ উঠে যাচ্ছে হাতের টানেই। কিছু অংশে পিচ সরে গিয়ে বেরিয়ে এসেছে মাটি। স্থানীয়দের দাবি, এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। 25 মিলিমিটার পুরু আস্তরণের কথা থাকলেও দেওয়া হয়েছে 15 থেকে 20 মিলিমিটার। কাজ করার একদিন আগে দিয়েছে ভিটামিন, ওই গাড়ি চলাচল করছে, গাড়ি চলার চাকার সাথে সব ভিটামিন চলে গেছে। এককাল কুয়াশা খোয়া বাল দিয়ে গেছে, আমরা গাড়ি ছেড়ে চাক্কা লাগাই উঠতে যাই। কুয়াশা খোয়া দিচ্ছে, এখন ওই হাত দিয়ে টান দিলে ঢালাই উঠতে যায়। মশলা যদি নিচে কম দেয়, বৃষ্টি প্রিন্ট নিচে গেলে তো রাস্তা টেকবে না, ওই সময় ওদের বলা হয়েছে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন, তদারকি কর্মকর্তাকে শোকজের সুপারিশের পাশাপাশি নতুন করে কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত দেওয়ার শোকজ দেওয়ার জন্য বলছি এবং 7 দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে। ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদুল এন্টারপ্রাইজকে বাজেটের 1,33 লাখ টাকার মধ্যে 90 লাখ টাকায় দেওয়া হয়েছে। ইউএনও জানান, কাজের মান ঠিক না থাকলে বাকিটা আটকে দেওয়া হবে। বিল আটকে আছে, এইটি সম্পূর্ণ মানসম্মতভাবে মেরামত করে দেওয়ার পরেই তাকে আমরা বিল পরিশোধ করব। আমাদের এলজিইডিকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজগুলোর তদারকি করার। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার প্রকল্পের আওতায় এ সড়ক মেরামত করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্ধু ও শত্রু চিনতে সক্ষম বাদুড়, এমনকি নিজের ও অন্যদের অবস্থান সম্পর্কেও সচেতন তারা। ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষক বলছেন, মস্তিষ্কের যে অংশটি বিভিন্ন বস্তু এবং স্থান চিহ্নিত করে, বাদুড় ও মানুষের মস্তিষ্কের সেই অংশের মিল রয়েছে। পৃথিবীর প্রতিটি প্রাণীরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এসব প্রাণীকে নিয়ে প্রতিদিনই চলে নানা ধরনের গবেষণা। বাদুড় নিয়ে গবেষণা করে ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের একদল গবেষক জানিয়েছেন নতুন নানান তথ্য। গবেষকরা বলছেন, বাদুড় বন্ধু আর শত্রু চিনতে পারে, এমনকি নিজের বা তার বন্ধু ও শত্রুদের অবস্থানও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারে নিশাচর এই প্রাণী। গবেষণায় নেতৃত্ব দেয়া অধ্যাপক নাচম উলনোভস্কি বলেন, তারা মূলত বাদুড়ের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলের স্নায়ুকোষ নিয়ে গবেষণা করেছেন। এই অঞ্চলটি বিভিন্ন বস্তু এবং স্থান চিহ্নিত করে। গবেষণার ফলের ভিত্তিতে অন্য প্রাণীর মস্তিষ্ক সম্পর্কেও বিশদ তথ্য পাওয়ার আশায় তিনি।
আমরা ল্যাবের ভেতরে বাদুড়ের জন্য একটি গুহার ব্যবস্থা করেছি। 5 থেকে 10 ধরনের প্রাণী নিয়ে একটি কলোনি তৈরি করা হয়েছে। বন্য পরিবেশ থেকেই বাদুড়গুলোকে এখানে আনা হয়েছে যাতে তারা সেখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পরীক্ষাগারে থাকা বাদুড়ের শরীরে এক ধরনের তারবিহীন ইলেকট্রোফিজিওলজিক ডিভাইস যুক্ত করা হয়, যার ফলে উড়ন্ত অবস্থায় প্রাণীটির মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা যায়। বাদুড় সহজেই বুঝতে পারে অন্য প্রাণীটি নারী না পুরুষ, কিংবা তার থেকে উঁচু না নিচু জাতের। এক কথা বললে তাদের কাছে নিজে ও অন্যের সম্পর্কে পর্যাপ্ত তথ্য থাকে। আরও গবেষণা চালানোর পরিকল্পনা করছেন উলোনোভস্কি। মানুষ ও বাদুড়ের মস্তিষ্কের মিল থাকায় গবেষণায় মানুষের মতোই ফল পাওয়ার প্রত্যাশা এই গবেষকের। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।